আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। যদি এমন হতো যে নতুন একটি ব্লগ ওয়েবসাইট আপনি তৈরি করেছেন, কষ্ট করে মাত্র প্রতি মাসে ১০ টি পোস্ট আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করছেন এবং ১০ টি পোস্টই গুগলের ১ম পেজে আপনার র‍্যাংক করতেছে এবং প্রত্যেকটি পোস্ট খুব দ্রুত ইনডেক্স হচ্ছে এবং ইনডেক্স হওয়া পোস্টগুলি গুগলের লাইফ টাইম পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে কেমন হতো? তো এই সমস্যাটি নিয়ে কিন্তু সবাই বর্তমানে যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছে তারা কিন্তু এই সমস্যাটি নিয়ে সম্মুখীন হচ্ছে। তো আজকের এই ভিডিওতে এই ১ মাস পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে রিসার্চ করা এবং ১০ বছর ধরে ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি এমন বিষয়টি শেয়ার করব যে টেকনিকটি ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের জন্য যখনই কন্টেন্ট লিখবেন এবং সেই কন্টেন্টগুলি এই টেকনিক ব্যবহার করে এসইও করবেন, পাশাপাশি এই কন্টেন্টগুলি অন্যান্য কোন বিষয় আপনারা ফলো আপ করে আপনার ওয়েবসাইটে মাত্র ১০টি আপনি মাসে যদি পোস্ট করেন, প্রত্যেকটি পোস্ট আপনার গুগলের ১ম পেজে যাবে এবং সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে ভিজিটর পেয়ে যাবেন। পাশাপাশি পোস্ট ইনডেক্স হওয়া পোস্ট খুঁজে না পাওয়া এই সকল সমস্যার সমাধান পাবেন। এছাড়াও যারা কন্টেন্ট লিখার কাজ করছেন ক্লায়েন্টদের, অর্থাৎ আমাদের মতো যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করে, সকলেরই কিন্তু কম বেশি ১ জন বা ২ জন করে কন্টেন্ট লিখার লোক রয়েছে। তো আপনারাও যারা কন্টেন্ট লিখে হয়তো আপওয়ার্ক, ফাইবারের মতো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকেও টাকা আয় করছেন অথবা করতে চাচ্ছেন, আজকের এই ভিডিও থেকে আপনারা এমন টেকনিক জানতে পারবেন যেই টেকনিকটি ব্যবহার করে আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য আপনার ব্লগ পোস্ট লিখে দেন, তাহলে অবশ্যই সেই ব্লগ পোস্টগুলি গুগলের র‍্যাংক করবে এবং ইনডেক্স হওয়ার সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি স্কিপ করবেন না এবং ভিডিওটি লেন্দি হবে, যেহেতু আমি ৩০ দিনের মতো রিসার্চ করে এই মাধ্যমটি আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি, সেহেতু অবশ্যই আপনাকে সময় লাগবে। আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো, শুরুতেই বলেছি যে এই টেকনিকটি যদি আপনাদের কার্যকরী না হয় তাহলে আমি ব্লগিং ছেড়ে দিব। অর্থাৎ আপনারা এই টেকনিকগুলি যদি সময় নিয়ে দেখে বুঝে আপনারা আপনাদের ব্লগ ওয়েবসাইটের জন্য কন্টেন্ট পাবলিশ করেন, তাহলে আপনি ৭ থেকে ৩০ দিনের মধ্যেই রেজাল্টগুলি আপনারা দেখতে পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, তো আমরা এখন দেখব গুগল ব্লগ পোস্ট র‍্যাংক করার নতুন টেকনিক 100% কার্যকরী। তো এই পোস্টটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই পোস্ট ধরে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে প্রত্যেকটি প্রসেস, প্রত্যেকটি টেকনিক আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টেই আমরা যে ভুল করে থাকি, অর্থাৎ যে ভুলগুলি করে থাকি সেই ভুল সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ আমরা যখনই আমাদের ব্লগ ওয়েবসাইট তৈরি করি তখন আমরা চিন্তা করি যে আমরা প্রচুর পরিমাণে প্রতিদিন ৪টি, ৫টি, ১০টি, ২টি, একের অধিক পোস্ট কিন্তু আমাদের ব্লগ ওয়েবসাইটে দিয়ে থাকি। অর্থাৎ আমরা চিন্তা করি যে যত বেশি পোস্ট আমাদের ওয়েবসাইটে আমরা পাবলিশ করব তত বেশি হয়তো ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসবে। কিন্তু সঠিক নিয়ম না মেনে আপনি যদি ১০০০ও ওয়েবসাইটে পোস্ট করেন, সেই পোস্টগুলি যদি গুগলে খুঁজে না পাওয়া যায়, ইনডেক্স হওয়ার পর হারিয়ে যায় অথবা ইনডেক্সই না হয়, গুগলের ১ম পেজে না আসে, তাহলে কিন্তু আপনার এই পরিশ্রমটি একদমই বৃথা। তো এজন্য আপনাদেরকে এই ভুলগুলি করা যাবে না। আপনি একটি পোস্ট লিখুন ৭ দিন পর পর, কিন্তু একটি পোস্টের প্রতি আজকের দেখানো এই টেকনিকগুলি অবলম্বন করুন, তাহলে দেখবেন যে ১০টি পোস্ট আপনার ১০০০ পোস্টের চাইতে বেশি কার্যকরী, অর্থাৎ কাজ করছে, ভিজিটর নিয়ে আসছে, গুগলে আপনার ১ম পেজে র‍্যাংক করছে। তো ফার্স্টেই আপনাদেরকে যে কাজটি করব, ব্লগ ওয়েবসাইট তৈরি করার পূর্বেই কিন্তু আমরা মনস্থির করি যে এই ব্লগ ওয়েবসাইটটিতে আমি কি সম্পর্কে লেখালেখি করব। তো এজন্য প্রথম ধাপে আমাদেরকে যে কাজটি করতে হবে, ডোমেইন বাছাই করতে হবে। তো দেখুন, প্রত্যেকটি ওয়েবসাইটে কিন্তু আমাদের ডোমেইন ক্রয় করতে হয়, কাস্টম ডোমেইন ব্লগারে অথবা ওয়ার্ডপ্রেসে আমরা ডোমেইন হোস্টিং। তো এই ডোমেইনটা আপনার সঠিকভাবে বাছাই করে আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য কিনতে হবে। তো ডোমেইন বাছাই করে কিভাবে আপনারা কিনবেন? ডোমেইনটিও হতে হবে আপনার কিওয়ার্ড রিলেটিভ, অর্থাৎ একটি কিওয়ার্ড থাকতে হবে আপনার এই ডোমেইনের মধ্যে। তো ওই ডোমেইনের মধ্যে কিওয়ার্ড আপনি কিভাবে খুঁজে বের করবেন? তো ধরুন এখান থেকে যে আপনি একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন, সেখানে স্বাস্থ্য
সম্পর্কিত বিষয় নিয়ে লেখালেখি করবেন, অথবা টেকনোলজি, অথবা ইসলামিক, অথবা বিনোদন, অথবা নিউজ। এ ধরনের কিন্তু আমাদের বিভিন্ন ধরনের টপিক আগে থেকে নির্ধারণ করা থাকে বা মনস্থির করা থাকে। তো এই ডোমেইনের ক্ষেত্রেও আপনাকে সেই কিওয়ার্ড দিয়ে ডোমেইন কিনতে হবে। তো আপনি যে কাজটি করবেন, আপনার যে টপিক হবে সেই টপিকটি নিয়ে আপনি যে কোনো ফ্রি একটি টুলসে, কিওয়ার্ড রিসার্চ টুলসে গিয়ে সেই আপনার টপিকটি দিয়ে সার্চ করবেন এই কিওয়ার্ড রিসার্চ টুলসে। দেন আপনারা এখানে অসংখ্য কিন্তু কিওয়ার্ড পেয়ে যাবেন এই টপিক রিলেটিভ। তো এখান থেকে আমরা ধরুন টেকনোলজি সম্পর্কিত একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করব, সেই ওয়েবসাইটে আমরা টেকনোলজি সম্পর্কিত বিষয় নিয়ে লেখালেখি করব। তো আপনি যে কাজটি করবেন টেকনোলজি, তো দেখুন এখান থেকে টেকনোলজিতে 21 ঘন্টায় 1000-এর মতো ভিজিটর আসে, এখানে 10,000 ভিজিটর আসে টেকনোলজি সম্পর্কিত বিষয় নিয়ে। তো এখন দেখুন এখান থেকে আপনি ডোমেইন বাছাই করবেন, টেকনোলজি এই লেখাটি আপনারা অবশ্যই রাখবেন কিওয়ার্ড। পাশাপাশি যে কোনো ডোমেইন এবং হোস্টিং কোম্পানিতে যাওয়ার পর ডোমেইন সার্চিং এর এখানে গিয়ে টেকনোলজি 24 অথবা বাংলা টেকনোলজি অথবা নিউজ টেকনোলজি এইরকম দু একটা অংশ আপনি যুক্ত করে দিবেন। শুধুমাত্র আপনার টপিক নিয়ে যদি কিওয়ার্ডটি রিসার্চ করেন তাহলে অ্যাভেলেবেল পাবেন না। এজন্য আপনি যে কাজটি করবেন, যে কিওয়ার্ড রিসার্চ টুল দিয়ে আপনার যে টপিকটি হবে ওয়েবসাইটের সেই কিওয়ার্ডটি আপনি দিয়ে সঙ্গে কিছু একটি লাগিয়ে আপনারা অবশ্যই এই কিওয়ার্ডটি ঠিক রেখে আপনারা একটি ডোমেইন কিনে নেবেন। সেটা হতে পারে স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত, ইসলামিক, নিউজ, যে কোনো বিষয় আপনি যে বিষয়ে লেখালেখি করবেন। অলরাইট, ডোমেইন কিনা হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে নিশ বা টপিক বাছাই করতে হবে। অর্থাৎ আপনি যে ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন সেটি কোন নিশ বা টপিকের উপরে আপনি লেখালেখি করবেন। তো এই বিষয়টি অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে, কারণ আপনাকে আমি সাজেশন করব যে অবশ্যই সিঙ্গেল নিশে ব্লগ ওয়েবসাইট তৈরি করুন। আপনি যদি টেকনোলজি নিয়ে ওয়েবসাইট তৈরি করেন তাহলে টেকনোলজি সম্পর্কিত যত কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলি দিয়ে সম্পূর্ণভাবে আপনার এই ব্লগ ওয়েবসাইটটিতে আপনারা লেখালেখি করুন। আপনারা এই ব্লগ ওয়েবসাইটে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে ব্লগার, ওয়ার্ডপ্রেস, ফেসবুক, ইউটিউব এই সকল বিষয় কিন্তু শুধুমাত্র লেখালেখি হচ্ছে। এখানে কিন্তু ইসলামিক, বিনোদন বা স্বাস্থ্য সম্পর্কিত কোনো বিষয় নিয়ে লেখালেখি হচ্ছে না। অর্থাৎ আপনি কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড দিয়ে ডোমেইন কিনবেন এবং পাশাপাশি আপনি সেই ডোমেইন রিলেটিভ যে নিশ বা টপিকের কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড রিসার্চ টুলস এর মাধ্যমে দেন আপনারা সেই সম্পর্কিত বিষয়ে আপনার ওয়েবসাইটে লেখালেখি করবেন। তো কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন, এখানে দেখুন কিওয়ার্ড রিসার্চের দুইটি মাধ্যমে আমি আলোচনা করেছি। একটি হচ্ছে পেইড অথবা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস এর সাহায্যে। অর্থাৎ এই যে দুটি টুলস রয়েছে এই দুটি ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে অথবা সাবস্ক্রিপশন কিনেও আপনারা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন আপনার ওয়েবসাইটের টপিক বা নিশ রিলেটিভ। দেন এরপর কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, ধরুন আমরা এখান থেকে টেকনোলজি সম্পর্কিত লেখালেখি করব। দেন আপনারা কি করবেন, এই টুলসে গিয়ে জাস্ট টেকনোলজি লিখে বাংলাদেশ সিলেক্ট করে আপনারা সার্চ করবেন। যে কান্ট্রির আপনারা টার্গেট করে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন সেই কান্ট্রি অবশ্যই সিলেক্ট করে নেবেন। দেন আমরা বাংলাদেশ সিলেক্ট করেছি, এখানে দেখুন যে 35,000 কিওয়ার্ড রয়েছে এই নিশ বা টপিক রিলেটিভ। এই নিশ বা টপিক রিলেটিভ কিওয়ার্ড গুলি এখান থেকে নিয়ে নেবেন। অনেকে চিন্তা করছেন যে এখানে ইংলিশ রয়েছে, তো আপনি যদি বাংলায় দিয়ে সার্চ করেন তাহলে এখানে বাংলা যে সকল কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করে মানুষ সেই কিওয়ার্ড গুলি লিস্ট এভাবে আপনারা পেয়ে যাবেন। তো এইরকম ভাবে ফ্রি এবং আপনার পেইড টুলস এর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। দেন আরেকটি মাধ্যম রয়েছে ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ। ধরুন এখান থেকে স্বাস্থ্যকর খাবার এই সম্পর্কিত আমাদের ব্লগ ওয়েবসাইট, আমাদের এই সম্পর্কিত কিওয়ার্ড প্রয়োজন। আপনি যে কাজটি করবেন গুগলে জাস্ট সার্চ করবেন, স্বাস্থ্যকর খাবার লিখে জাস্ট এন্টার করে দিবেন। দেন আপনারা নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন আপনারা পিপল অলসো আস্ক, এখানে কিন্তু কিছু প্রশ্ন পেয়ে যাবেন। তো এই প্রশ্নগুলি আপনারা প্রত্যেকটি কিন্তু কিওয়ার্ড, এই সকল বিষয়ে আপনারা লেখালেখি করতে পারবেন। পাশাপাশি নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখুন রিলেটেড সার্চ, এগুলি কিন্তু প্রত্যেকটি কিওয়ার্ড। এখান থেকে আপনি যে কোনো একটি পছন্দের কিওয়ার্ড নিয়ে আপনারা পোস্ট লেখা শুরু করে দিবেন। এভাবে যত কিওয়ার্ড প্রয়োজন আপনারা রিসার্চ করে নেবেন। আরেকটি মাধ্যম রয়েছে ম্যানুয়ালি, তা হচ্ছে যে স্বাস্থ্যকর খাবার লিখে আপনি যখনই গুগল সার্চ করবেন এই সার্চ লিস্টে আপনারা কিন্তু এখানেও কিওয়ার্ড গুলি পেয়ে যাবেন।
প্রত্যেকটি কিওয়ার্ড এগুলি, এই সকল কিওয়ার্ড নিয়েও আপনারা কিন্তু আপনার ব্লগ ওয়েবসাইটে নিশ রিলেটিভ, টপিক রিলেটিভ আপনারা পোস্ট করতে পারবেন। তো এই দুটি মাধ্যমে আপনারা কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। দেন কিওয়ার্ড রিসার্চ করা হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে ব্লগ পোস্ট লেখার নিয়ম, অর্থাৎ আমরা কিভাবে ব্লগ পোস্ট লিখব। অলরাইট, তো আমরা ব্লগ পোস্ট লেখার নিয়মে কয়েকটি বিষয় এখানে প্রথম দ্বিতীয় আমরা এখানে উল্লেখ করেছি। প্রথম বিষয় হচ্ছে আপনাকে হেডলাইন তৈরি করতে হবে, অর্থাৎ আকর্ষণীয় একটি হেডলাইন হতে হবে যা 50 থেকে 70 শব্দের মধ্যে হতে হবে। তো দেখুন এই ব্লগ পোস্টেও কিন্তু পোস্টের একটি হেডলাইন, টপিক বলেন বা টাইটেল বলেন এখানে কিন্তু রয়েছে। তো এটি কিন্তু আকর্ষণীয় ভাবে তৈরি করা 100% কার্যকরী, এটি কিন্তু পাওয়ার কিওয়ার্ড। আর এর মধ্যে যে কিওয়ার্ড রয়েছে ব্লগ পোস্ট র্যাঙ্ক, এটি কিন্তু একটি মূল ফোকাস কিওয়ার্ড। পাশাপাশি আনুষঙ্গিক আমরা এই বিষয়গুলি যুক্ত করে দিয়েছি যাতে একজন ভিজিটর, এমন ভাবে আপনি টাইটেল তৈরি করবেন পোস্টের যাতে টাইটেলটির মধ্যে আপনার মূল কিওয়ার্ডটি থাকে, পাওয়ার ওয়ার্ড থাকে, যাতে যে কোনো ভিজিটর গুগলে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার পোস্টের টাইটেলটি দেখে সে কিন্তু আটকে পড়ে, অর্থাৎ ওপেন করার ইচ্ছে জাগে। তো এরকম ভাবে সুন্দরভাবে 50 থেকে 70 শব্দের মধ্যে আপনি একটি টাইটেল তৈরি করবেন আপনার ব্লগ পোস্টের জন্য। তো উদাহরণস্বরূপ আপনাদেরকে আরো বিষয় ক্লিয়ার করি যে কিওয়ার্ড রিসার্চ, এটি আমার কিন্তু মূল ফোকাস কিওয়ার্ড। তো এটির হেডলাইন একটি আমি দিয়ে দিয়েছি যে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করা পানির মতো সহজ। পানির মতো সহজ, এটা পাওয়ার ওয়ার্ড। আর এখানে আপনারা কিওয়ার্ড রিসার্চ দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মূল ফোকাস কিওয়ার্ড। তো এইরকম ভাবে আপনারা হেডলাইন বা টাইটেল আপনাদের ব্লগ পোস্টের আপনারা নির্বাচন করবেন। অলরাইট, তো দ্বিতীয় বিষয় হচ্ছে মেটা ডেসক্রিপশন, অর্থাৎ ব্লগ পোস্টের যে ডেসক্রিপশন হবে তা অবশ্যই 2 থেকে 5 লাইনের মধ্যে হতে হবে। একটি ব্লগ পোস্টের ডেসক্রিপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ডেসক্রিপশনের মধ্য থেকেই কিন্তু একজন ভিজিটরের কাছে গুগল রোবট কিন্তু তার পোস্টগুলি গুগল সার্চ রেজাল্টে নিয়ে যায়। তো এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মেটা ডেসক্রিপশন বা ব্লগ পোস্টের যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনটির মধ্যে আপনি 5 থেকে 4-5 বার আপনি আপনার পোস্টের যে কিওয়ার্ড আছে এবং সাব কিওয়ার্ড, রিলেটিভ কিওয়ার্ড, এই সকল কিওয়ার্ডগুলি আপনি ব্যবহার করবেন। উদাহরণ হিসেবে এখানে আমি একটি হেডলাইনের ডেসক্রিপশন কি রকম হবে এটি আমি দিয়ে দিয়েছি। তো ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করা পানির মতো সহজ, এটি ব্লগ পোস্টের টাইটেল। তো এই টাইটেল আকারে আমরা ডেসক্রিপশন লিখেছি, একদম ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছেন তারা খুব সহজেই কিওয়ার্ড রিসার্চের প্রক্রিয়া এবং কিওয়ার্ড রিসার্চ কি, এছাড়াও কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্বপূর্ণ, এই সকল বিষয় আজকের এই ব্লগ পোস্টে জানতে পারবেন। তো এটি হচ্ছে মেটা ডেসক্রিপশন বা ডেসক্রিপশন। তো এখানে দেখুন এই যে বোল্ড করা, এগুলি কিন্তু প্রত্যেকটি কিওয়ার্ড, সার্চ কিওয়ার্ড, এগুলি কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ড, অর্থাৎ এখানে 2 লাইনের মধ্যে বা আড়াই লাইনের মধ্যে 4টি কিওয়ার্ড কিন্তু ব্যবহার করা হয়েছে। এভাবে আপনারা প্রত্যেকটি ব্লগ পোস্টের আপনারা ডেসক্রিপশন লিখবেন। দেন এরপর তৃতীয় বিষয় হচ্ছে ব্লগ পোস্টের ভূমিকা। আপনার পোস্টের টাইটেল তৈরি করা শেষ, এরপর ডেসক্রিপশন তৈরি করা শেষ, এখন ব্লগ পোস্টের ভূমিকা তৈরি করতে হবে। তো ভূমিকা এমন ভাবে আপনার 3 থেকে 5 লাইনের মধ্যে বা 5 থেকে 10 লাইনের মধ্যে এমন ভাবে তৈরি করতে হবে যে এই যে ভূমিকার মধ্যে সম্পূর্ণভাবে একজন ভিজিটর যাতে আটকে যায়, অর্থাৎ লোভনীয় এবং আকর্ষণীয় ওয়ার্ড ব্যবহার করতে হবে আপনার ব্লগ পোস্টের ভূমিকার মধ্যে। এবং এই যে আপনার ভূমিকা তৈরি করবেন ব্লগ পোস্টের, সেই ভূমিকার মধ্যেও 3 থেকে 5 বার আপনার মূল কিওয়ার্ড এবং সাব কিওয়ার্ড, এই রিলেটিভ কিওয়ার্ড কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তো আপনাকে অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন যে আপনার ভূমিকা যাতে 5 থেকে 10 লাইনের হয় এবং 4 লাইন 5 লাইন করে একটি করে প্যারাগ্রাফ তৈরি করবেন, এবং এই ভূমিকার মধ্যে আপনার যাতে 3 থেকে 5 বার মিনিমাম আপনার কিওয়ার্ড, এই পোস্টের যে মূল কিওয়ার্ড সেটিও ব্যবহার হয়, সাব কিওয়ার্ড গুলিও আপনার ব্যবহার হয়। দেন চতুর্থ বিষয়, এখান থেকে ব্লগ পোস্টের হেডলাইন বা বর্ণনা এই সেক্টরে, অর্থাৎ আমরা যখনই আমাদের পোস্টের টাইটেল, আমাদের মেটা ডেসক্রিপশন, ভূমিকা লেখা হয়ে যাবে তখন কিন্তু পোস্টের মূল বিষয় বা বর্ণনা আমাদেরকে লিখতে হবে। তো এই বর্ণনার ক্ষেত্রে আপনাকে H1, H2, H4, H5 এইরকম ট্যাগ দিতে হবে, হেডলাইন যেগুলিকে বলা হয়। আপনারা এই পোস্ট
পোস্ট লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই যে হেডলাইনগুলি এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে, যেগুলি কালার হয়ে আছে এগুলি কিন্তু এই পোস্টের প্রত্যেকটি ট্যাগ H1 H2 H3 4 5 এরকম এক একটি হেডলাইন। তো এখানে এই চতুর্থ বিষয়, এই বিষয়টি বলা হয়েছে যে আপনাকে অবশ্যই H1 H2 H3 4 5 এই টাইপের আপনাকে পোস্টের বর্ণনার ক্ষেত্রে হেডলাইন ব্যবহার করতে হবে এবং এই হেডলাইনের মধ্যে অবশ্যই আপনার কিওয়ার্ড থাকতে হবে। এই পোস্ট রিলেটিভ যে কোনো একটি করে কিওয়ার্ড প্রত্যেকটি হেডলাইনে থাকতে হবে। পাশাপাশি আপনি যখন প্রত্যেকটি হেডলাইন লিখে সেই হেডলাইনের বর্ণনা লিখবেন এই 4 লাইন বা 5 লাইন করে করে, সেই 4 লাইন 5 লাইনের মধ্যেও আপনার এই ব্লগ পোস্টের যে মূল কিওয়ার্ড থাকবে সেটি এবং সাব কিওয়ার্ড গুলি আপনাকে ব্যবহার করতে হবে। এই হচ্ছে আপনার চতুর্থ বিষয়। পঞ্চম বিষয় হচ্ছে প্রশ্ন উত্তর সেকশন। প্রত্যেকটি ব্লগ পোস্টে খুবই গুরুত্বপূর্ণ একটি এসইও হচ্ছে আপনার এই পোস্টের মধ্যে প্রশ্ন উত্তর সেকশন তৈরি করা, যার মাধ্যমে একজন ভিজিটর সহজে তার প্রশ্নের অ্যান্সার গুলি পেয়ে যাবেন। পাশাপাশি আপনাকে এই প্রশ্ন উত্তরের মাধ্যমে এফএকিউ পেজেও কিন্তু তৈরি করতে পারবেন। এই বিষয়টি একটু পরে আলোচনা করছি এফএকিউ পেজ সম্পর্কে। তো আপনারা যে কাজটি করবেন অবশ্যই প্রত্যেকটি পোস্টে, এই যে এই পোস্টে যদি নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে কিছু প্রশ্ন উত্তর আপনাকে আরো সাহায্য করবে বলে একটি হেডলাইন দেওয়া রয়েছে এবং এই হেডলাইন আকারে এখানে কিন্তু প্রশ্ন এবং অ্যান্সার দেওয়া রয়েছে, যেটি আপনার ভিজিটরকে আরো বেশি আপনার ওয়েবসাইটে বা পোস্টের মধ্যে সময় অতিবাহিত করতে বাধ্য করবে। তো এই টেকনিকটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন। দেন আপনাদের সর্বশেষ যে কাজটি করতে হবে, প্রত্যেকটি পোস্টের উপসংহার বা শেষ কথা এটি আপনাকে অবশ্যই দিতে হবে। আপনারা যদি পারেন নিজের কিছু বিষয় আলোচনা করবেন অথবা এই পোস্টের একটি সামারি আপনারা বা কনক্লুশন এখানে ব্যবহার করবেন। আপনারা আমার এই পোস্টটি দেখলে বুঝতে পারবেন যে এই পোস্টের মধ্যেও কিন্তু শেষ কথা বলে কয়েক লাইন এখানে লেখা রয়েছে। এর মধ্যেও আপনারা চেষ্টা করবেন 1-2 বার আপনার মূল কিওয়ার্ডটি ব্যবহার করার জন্য। তো এই হচ্ছে আপনার পোস্ট লেখার টেকনিক। এখন আপনি যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন, ক্লায়েন্টদের ওয়েবসাইটে পোস্ট লিখে দিয়ে আপনারা টাকা আয় করছেন বা করতে চাচ্ছেন, তারা এই যে পোস্ট লেখার যে নিয়ম, আপনাকে ব্লগ পোস্ট লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করলাম, এই প্রত্যেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন। এখন এসইওর কিছু পার্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো। অলরাইট, তো ব্লগ পোস্টে ইমেজ কিন্তু প্রত্যেকটি পোস্টে আপনার ব্যবহার হয়। অনেক ক্ষেত্রে আমাদের পোস্টের মিনিমাম একটি থাম্বনেল হিসেবেও ব্যবহার হয়। আপনারা যদি থাম্বনেলটা এই পোস্টের দেখেন, এখানে আকর্ষণীয় কিন্তু একটি থাম্বনেল আমরা অর্গানিক ভাবে এসইও করে কিন্তু কমপ্লিট করেছি। তো এছাড়াও পোস্ট রিলেটিভ অনেক সময় বিভিন্ন ইমেজ আমাদের ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ব্লগ পোস্টের মধ্যে ইমেজ ব্যবহৃত হয়। তো ইমেজগুলি সহজভাবে আপনারা কিভাবে সঠিক নিয়মে এসইও করবেন এ বিষয়ে জানতে ভিডিওটি লং করছি না, এই লিঙ্কটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন, দেন একটি ভিডিও পাবেন। সেই ভিডিওর দেখানো নিয়ম অনুসরণ করলে প্রত্যেকটি ব্লগ পোস্টের জন্য আপনারা অর্গানিক আপনারা ইমেজ কিন্তু এসইও করে জেনারেট করতে পারবেন। অবশ্যই আপনারা ইমেজ গুগল থেকে ডিরেক্টলি কপি করে কখনো ব্লগ পোস্টের মধ্যে আপনারা ব্যবহার করবেন না। দেন এর পরবর্তী বিষয় হচ্ছে ব্লগ পোস্টের মধ্যে লিঙ্ক যুক্ত করা। অবশ্যই প্রত্যেকটি ব্লগ পোস্টের মধ্যে আপনাকে দুই প্রকারের লিঙ্ক ব্যবহার করতে হবে। একটি হচ্ছে মিনিমাম 2টি ইন্টারনাল লিঙ্ক এবং আরেকটি হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। তো ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক আসলে কি কি কাজ করে, তো ধরুন আপনাদেরকে আমি ফার্স্টে এক্সটার্নাল লিঙ্ক সম্পর্কে বলি। যে এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে সোর্সের ক্ষেত্রে ট্রাস্ট করানোর ক্ষেত্রে ভিজিটরকে, ধরুন আপনি স্বাস্থ্যকর খাবার সম্পর্কে লেখালেখি করেছেন, এখন এমন একটি উদাহরণ আপনি দিয়েছেন যেটি ট্রাস্ট আপনার কথা করবে না, কারণ তারা যদি কোনো মেডিকেল গভর্নমেন্ট ওয়েবসাইটের সোর্স তারা দেখে, তারা কিন্তু খুব সহজে সেটি ট্রাস্ট করবে। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে যে আপনার সেই গভর্নমেন্ট রিলেটিভ যে ওয়েবসাইট বা যেখান থেকে আপনি এই তথ্যগুলি সংগ্রহ করেছেন সেই তথ্যের ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ব্যবহার করবেন, যা আপনার এক্সটার্নাল লিঙ্ক হিসেবে আপনার ব্লগ ওয়েবসাইটে এটি ব্যবহৃত হবে। দেন ইন্টারনাল লিঙ্ক, অনেক ক্ষেত্রে এই যে এই লিঙ্কগুলি ইন্টারনাল লিঙ্ক, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে নিজস্ব যে লেখালেখি বা সোর্স যেগুলি আমরা বোঝাতে চাচ্ছি সেই লিঙ্কগুলি আমরা যখন ব্যবহার করব ওই রিলেটিভ, সেই লিঙ্কগুলি অর্থাৎ নিজের যে পোস্টের লিঙ্কগুলি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। অর্থাৎ এই যে ইমেজ এসইও এই লিঙ্কটি ব্যবহার করেছি আমার নিজস্ব কিন্তু
ভিডিও অথবা পোস্ট, যার ফলে আপনি এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে একজন ভিজিটর কিন্তু এই বিষয়ে জানতে পারবে। এটি হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। তো অবশ্যই প্রত্যেকটি ব্লগ পোস্টে মিনিমাম 2টি ইন্টারনাল লিঙ্ক এবং একটি এক্সটার্নাল লিঙ্ক আপনারা ব্যবহার করবেন। অলরাইট, তো ব্লগ পোস্টের এফএকিউ পেজ, অর্থাৎ আপনার প্রত্যেকটি ব্লগ পোস্টে আপনারা এফএকিউ পেজ তৈরি করবেন, যেটি আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম যে ব্লগ পোস্টের মধ্যে প্রশ্ন উত্তর সেকশন তৈরি করা। তো এখানে আপনার পোস্টের মধ্যে তো একটি প্রশ্ন উত্তর সেকশন তৈরি করে এসইও বা ভিজিটরের কাছে আপনি একটি ভালো ভ্যালু তৈরি করেছেন। সেম ভাবে আপনারা যে কাজটি করবেন, প্রত্যেকটি পোস্টে আপনারা এফএকিউ পেজ তৈরি করবেন। তো এই এফএকিউ পেজের আসলে বেনিফিটটা কি? অলরাইট, তো এটি বেনিফিট দেখার জন্য যে কোনো একটি কিওয়ার্ড দিয়ে গুগলে আপনি সার্চ করবেন। তো সার্চ করলেই আপনারা দেখতে পাবেন যে নিচের দিকে আসলে পিপল অলসো আস্ক বলে একটি সেকশন রয়েছে। এই সেকশনটি কিন্তু এফএকিউ পেজের মাধ্যমে তৈরি হয়েছে, অর্থাৎ যে এফএকিউ পেজ তৈরি করবে তার প্রত্যেকটি ব্লগ পোস্টের জন্য গুগল কিন্তু এটি অটোমেটিকলি তার পোস্টটি কিন্তু অন্যের পোস্টের চাইতে প্রায়োরিটি দিয়ে গুগলের প্রথম পেজে নিয়ে আসার জন্য কাজ করবে। তো এখান থেকে একজন ভিজিটর সহজেই তার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যেমন এখান থেকে দেখুন স্বাস্থ্যসম্মত খাবার কি কি। তো একজন ভিজিটরের শুধুমাত্র এইটুকু অংশ প্রয়োজন, তখন একজন ভিজিটর এখানে জাস্ট ক্লিক করবে এবং এখান থেকে কয়েকটি খাবারের লিস্ট পাবে এবং পুনরায় সে যদি আরো খাবার সম্পর্কে জানতে চায়, দেন এখান থেকে এই যে মোর আইটেম এর উপরে ক্লিক করলে সরাসরি তার এই ওয়েবসাইটের এই ব্লগ পোস্টে কিন্তু সেই ভিজিটর চলে যাবে এবং সম্পূর্ণ পোস্টটি কিন্তু সেই ভিজিটর পড়বে এবং আপনি একজন অর্গানিক ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। তো এটি মূলত এফএকিউ পেজের কাজ, এটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু এই কাজটি করে না। তো সঠিকভাবে মাত্র প্রত্যেকটি ব্লগ ওয়েবসাইটে মাত্র 2 মিনিট দিয়ে এই এফএকিউ পেজ আপনারা তৈরি করতে পারবেন। এটি করার জন্য এই লিংক ভিজিট করুন। এই লিংকের উপরে জাস্ট ক্লিক করে দিলে এফএকিউ পেজ কিভাবে সহজভাবে সঠিকভাবে এসইও মেইনটেইন করে আপনারা তৈরি করবেন এই বিষয়ে আপনারা জানতে পারবেন। অলরাইট, তো পরবর্তী বিষয় হচ্ছে ব্লগ পোস্টের ভিডিও স্কিমা। এটি কিন্তু অপশনাল। আপনারা চাইলে প্রত্যেকটি ব্লগ পোস্টের মধ্যে আপনারা ভিডিও স্কিমা তৈরি করতে পারবেন। ভিডিও স্কিমার কাজও এখানে সেম। যখন কোনো ভিজিটর এখানে কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করে, দেন এই যে এখানে অনেকগুলি সেকশন রয়েছে গুগলে প্রথম পেজে, দেন এখানে দেখুন ভিডিও বলে একটি সেকশন রয়েছে। যখন কোনো ভিজিটর এখানে ক্লিক করবে, আপনার সেই ভিডিও স্কিমার ভিডিওটি এখানে চলে আসবে এবং ভিডিওর মাধ্যমে আপনার ওয়েবসাইটের এই পোস্টে কিন্তু একজন ভিজিটর চলে যাবে। তো এটি অপশনাল, আপনারা চাইলে করতে পারেন। অনেকে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করে, সেই কন্টেন্ট রিলেটিভ পোস্ট কিন্তু অনেক সময় দিয়ে থাকে। তো এই পোস্টের মধ্যেও কিন্তু ভিডিও স্কিমা আমরা তৈরি করব। আপনারা পরবর্তীতে দেখতে পাবেন যে এখানে ভিডিওর সোর্স থাকবে, সেই ভিডিওটি হচ্ছে ভিডিও স্কিমা। যে কেউ আমার এই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করে দেন এই ভিডিও সেকশনে চলে আসলে সেই ভিডিওটির লিংক পেয়ে যাবে। তো এটি হচ্ছে ভিডিও স্কিমার মূল কাজ। রাইট, তো এখন আরো গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে কম্পিটিটরের অ্যানালাইসিস করা। অর্থাৎ যারা কন্টেন্ট লিখে আমাদের মতো যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করে তাদের কাছে কন্টেন্ট গুলি দিয়ে আপনারা টাকা আয় করছেন, তারা অবশ্যই গুরুত্ব দিয়ে এই বিষয়গুলি দেখবেন। আর যারা নিজস্ব ব্লগ ওয়েবসাইটে আপনারা নিজেই পোস্ট লিখতেছেন তারা তো আরো বেশি গুরুত্ব দিবেন। আমরা আসলে পোস্ট লেখা শিখলাম, এসইও গুলি শিখলাম, এখন আমরা কিভাবে র‍্যাঙ্ক করব অন্যের পোস্ট, অর্থাৎ অন্যকে কম্পিটিটরকে আমরা কিভাবে ফলো আপ করব, কিভাবে আমরা তাদের বিষয়গুলি চেক করব এবং আমরা কি করব আমাদের এই কন্টেন্ট বা পোস্টের মধ্যে, এই বিষয়টি আপনাদেরকে জানতে হবে। অলরাইট, তো এখানে দেখুন দুইটি সেকশন হেডলাইন রয়েছে। একটি হচ্ছে কম্পিটিটরের পোস্টের ইনফরমেশন আর আপনার করণীয়, অর্থাৎ গুগলে আপনাকে গিয়ে জাস্ট আপনি যে কিওয়ার্ড নিয়ে লেখালেখি করবেন, অর্থাৎ আমরা ধরুন টেকনোলজি নিয়ে লেখালেখি করব অথবা স্বাস্থ্যকর খাবার নিয়ে, যে বিষয় নিয়ে, অর্থাৎ আপনি যদি কারো কন্টেন্ট লিখেও দেন সে কিন্তু আপনাকে একটি কিওয়ার্ড দিবে। তো আপনাকে যে কাজটি করতে হবে সেই কিওয়ার্ড দিয়ে আপনারা গুগলে সার্চ করবেন। অলরাইট, তো ফার্স্টেই আপনারা এই কিওয়ার্ডটি দিয়ে জাস্ট গুগলে সার্চ করবেন এবং প্রথম পেজে ফার্স্টেই যে পোস্টটি আপনার র‍্যাঙ্ক থাকবে সেই পোস্টটি আপনারা ওপেন করে নেবেন। অর্থাৎ এই পোস্টটি আপনার এই কিওয়ার্ডের কম্পিটিটর, অর্থাৎ তার পোস্টটি গুগলের প্রথম পেজে কিভাবে এসেছে, আপনি যদি এই বিষয়টি অ্যানালাইসিস না করেন
অর্থাৎ আপনি যতই নিয়ম মেনে পোস্ট করেন আপনার পোস্টগুলি কিন্তু গুগলে র‍্যাংক করবে না। তো এই বিষয়টি এখানে বলা হয়েছে যে কম্পিটিটরের অ্যানালাইসিস লিস্ট। তো আপনারা যে কাজটি করবেন যে অনলাইন থেকে টাকা আয় করার সেরা মার্কেটপ্লেস। ওয়ার্কআপ প্লেস হলো একটি মাইক্রো জব এবং ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট। আপনি খুব সহজেই ইউটিউব, ফেসবুক, টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে শুরু করে এবং ওয়েবসাইট ভিজিটর, গুগল অ্যাড ক্লিকের মতো কাজের জব পোস্ট করে খুব দ্রুত সময়ের মধ্যে ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। তাই দেরি না করে এখনই গুগলে গিয়ে ভিজিট করুন www.workplace.com ওয়েবসাইটে। কিওয়ার্ড দিয়ে পোস্ট লিখবেন সেটি তো অবশ্যই সার্চ করবেন। দেন এই প্রথম ওয়েবসাইটটি কেন এই ওয়েবসাইটটি গুগলে ফার্স্ট পেজে র‍্যাংক হয়েছে আপনি এটি চেক করবেন। তো এই পোস্টের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো দেখুন এরপর আপনি যে কাজটি করবেন এখান থেকে দেখুন একটি করে দেওয়া রয়েছে যে কম্পিটিটরের পোস্টের ইনফরমেশন এখানে বলা হয়েছে পোস্টের টাইটেল বা হেডলাইন চেক করা। অবশ্যই কম্পিটিটরের পোস্টের এই যে হেডলাইন রয়েছে এই হেডলাইন বা টাইটেল আপনি যেটি বলেন এটি আপনি চেক করে নেবেন যে সে এখানে কয়টি কিওয়ার্ড ব্যবহার করেছে এবং সে কিভাবে হেডলাইনটি দিয়েছে যার ফলে গুগলের প্রথম পেজে তার পোস্টটি এসেছে। এখান থেকে আপনি আইডিয়া নিয়ে আপনিও কিওয়ার্ড ব্যবহার করে সুন্দরভাবে তার চাইতে বেশি পাওয়ার ওয়ার্ড ব্যবহার করে আপনি একটি সুন্দর হেডলাইন আপনারা তৈরি করে নেবেন। এই বিষয়টি এখানে বলা হয়েছে যে আপনার করণীয়। দেন আরেকটি বিষয় কম্পিটিটর চেক করতে হবে পোস্টের মধ্যে কত ওয়ার্ড ব্যবহার করেছে তা চেক করুন। অবশ্যই আপনি এই কম্পিটিটরের যে পোস্টটি রয়েছে এখানে এই পোস্টের মধ্যে সে কত ওয়ার্ডের এই পোস্টটি লিখেছে এই ওয়ার্ডগুলি কপি করে অনলাইনে অনেক ধরনের ওয়ার্ড কাউন্টিং সফটওয়্যার রয়েছে আপনারা মাত্র 30 সেকেন্ডে এই ওয়ার্ডগুলি আপনারা গুনে নেবেন যে সে 500 ওয়ার্ড বা 1000 ওয়ার্ডের পোস্ট লিখেছে কিনা সেটি দেখে তার চাইতে বেশি ওয়ার্ডের পোস্ট লিখতে হবে আপনাকে। দেন আরেকটি বিষয় পোস্টের মধ্যে কতগুলি কিওয়ার্ড ব্যবহার করছে তা চেক করুন। এই পোস্টের মধ্যে কতগুলি কিওয়ার্ড সে ব্যবহার করেছে এই ফোকাস কিওয়ার্ড বলুন বা যেই কিওয়ার্ডই বলুন এই রিলেটিভ সাব কিওয়ার্ডগুলি কতবার ব্যবহার করেছে সেটি আপনি চেক করে নেবেন এবং আপনি তার চাইতে বেশি কিওয়ার্ড অবশ্যই ব্যবহার করবেন আপনার পোস্টের মধ্যে। দেন আরেকটি বিষয় পোস্টের মধ্যে কয়টি হেডলাইন বা সাব হেডলাইন ব্যবহার করেছে অর্থাৎ H1 H2 যে বিষয়গুলি আমি বলেছিলাম এই যে হেডলাইনগুলি রয়েছে বা H1 H2 ট্যাগগুলি রয়েছে সে কয়টি ট্যাগ ব্যবহার করেছে এবং কি কিওয়ার্ড ব্যবহার করেছে সেম হুবহু না করে আপনার মতো করে আপনি তার চাইতে বেশি হেডলাইন ব্যবহার করবেন এবং কিওয়ার্ড ব্যবহার করবেন। আরেকটি বিষয় পোস্টের মধ্যে কয়টি ইমেজ ব্যবহার করেছে অবশ্যই চেক করে নেবেন যে তার পোস্টের মধ্যে কয়টি ইমেজ ব্যবহার করেছে আপনি তার চাইতে বেশি ইমেজ ব্যবহার করবেন যদি পোস্ট রিলেটিভ ইমেজের প্রয়োজন হয়। এছাড়া শুধুমাত্র থাম্বনেল ইমেজ হিসেবে একটি ইমেজ আপনারা ব্যবহার করবেন। পোস্টের মধ্যে কয়টি ইন্টারনাল এক্সটার্নাল লিংক ব্যবহার করেছে তার চাইতে বেশি ইন্টারনাল এবং এক্সটার্নাল লিংক ব্যবহার করবেন। ইন্টারনাল এক্সটার্নাল লিংক কি এই বিষয়ে আমি ইতিপূর্বে বলেছি। পোস্টের পারমালিংক কি ব্যবহার করেছে তা চেক করুন অর্থাৎ এই পোস্টে যে পারমালিংকটি ব্যবহার করেছে যার পোস্টটি গুগলে র‍্যাংক হয়েছে তার পারমালিংকটি আপনি দেখে নেবেন এবং তার চাইতে ভালো করে কিওয়ার্ড দিয়ে আপনি একটি পারমালিংক আপনার পোস্টের জন্য তৈরি করে নেবেন। কয়টি ব্যাকলিংক করেছে তা চেক করুন তার চাইতে বেশি ব্যাকলিংক করার চেষ্টা করুন। এটি কিন্তু একটু ডিফিকাল্ট ব্যাকলিংক সম্পর্কে আমরা অনেকেই জানি না তবে চেষ্টা করবেন প্রত্যেকটি পোস্টের কিন্তু একটি ব্যাকলিংক রয়েছে। প্রত্যেকটি পোস্ট গুগলে র‍্যাংক করার ক্ষেত্রে এই লিংকটি জাস্ট কপি করে গুগলে আপনারা ব্যাকলিংক চেকার দিয়ে চেক করে নেবেন যে তার পোস্টে কয়টি ব্যাকলিংক সে করেছে। যদি 10টা করে আপনি 15টা করুন, সে 20টা করলে আপনি 25টা করুন। তো এই ধরনের পোস্টের ব্যাকলিংক তৈরি করা অনেক ধরনের ফ্রি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলি থেকে আপনারা এইরকম পোস্ট করার পর আপনারা ব্যাকলিংক তৈরি করে নিন। সর্বশেষ যে বিষয় তা হচ্ছে পোস্টে যে লেখার ভাষা রয়েছে এই ভাষাগুলো বারবার পড়ুন অর্থাৎ তার পোস্টে যে ধরনের এই ভাষাগুলি ব্যবহার করেছে আপনি 3বার 4বার এই সম্পর্কে যখনই পোস্ট লিখবেন এই ভাষাগুলি আপনি 1টি 2টি 3টি 4টি পর্যন্ত প্রথম পেজে যে পোস্টগুলি র‍্যাংক করেছে প্রত্যেকটি পোস্ট ওপেন করুন এবং পড়ুন এবং সেই 5টি পোস্ট নিয়ে আপনি আপনার মতো করে 5টি পোস্ট দেখে দেখে সুন্দর মার্জিত ভাষায় এর চাইতে উন্নত ভাবে আপনি আপনার কন্টেন্ট লিখুন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা কন্টেন্ট লিখে টাকা আয় করেন তারা এই বিষয়টি অবশ্যই লক্ষ্য করবেন যে কিওয়ার্ড দিয়ে আপনারা পোস্ট লিখবেন সেই কিওয়ার্ডটি দিয়ে গুগলে আপনারা সার্চ করবেন দেন আপনাদের সামনে
প্রথম যে 5টি ওয়েবসাইট আসবে 5টি ওপেন করবেন, তাদের লেখাগুলি পড়বেন এবং 5টি ওয়েবসাইট থেকে আপনারা এই তথ্যগুলি সংগ্রহ করে আপনার ওয়েবসাইটের কন্টেন্টের জন্য সবচেয়ে ভালো, বড় এবং বেশি ওয়ার্ডের একটি পোস্ট আপনারা লিখবেন, যার মধ্যে অবশ্যই কিওয়ার্ড থাকবে প্রত্যেকটি ক্ষেত্রে। তো এই হচ্ছে কম্পিটিটরের সঙ্গে আপনার পোস্ট লেখার পূর্বে আপনাকে এই বিষয়গুলি অ্যানালাইসিস করতে হবে। আশা করছি উপরের এই বিষয়গুলি আপনারা যদি লক্ষ্য করে নতুন একটি ব্লগ ওয়েবসাইটে অথবা পুরাতন ওয়েবসাইটে যেই পোস্টগুলি গুগলে ইন্ডেক্স হচ্ছে না, ইন্ডেক্স হলেও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সমস্যা হচ্ছে, বা আপনার পোস্টগুলি কোনোভাবেই আপনি গুগলের প্রথম পেজে নিয়ে আসতে পারছেন না, তারা এই নিয়মগুলি অনুসরণ করে যদি আপনি 7 থেকে 30 দিন পর্যন্ত কাজ করেন, আশা করছি আপনি 7 থেকে 30 দিনের মধ্যে কিন্তু এই পোস্টগুলি আপনি গুগলের প্রথম পেজে পেয়ে যাবেন এবং টপ পজিশনে আপনার পোস্টগুলি চলে আসবে যদি সুন্দর এবং মার্জিত ভাষায় আপনি পোস্টগুলি লিখেন এবং ভিজিটর যখন এই পোস্টগুলি বেশি বেশি পড়া শুরু করবে তখন গুগল রোবট অটোমেটিকলি আপনার পোস্টটি গুগলের প্রথম পেজে নিয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে এত বেশি সময় দেওয়ার কারণ হচ্ছে যে প্রত্যেকটি ওয়েবসাইটের প্রাণ হচ্ছে আপনার এই কন্টেন্ট বা পোস্ট। এই কন্টেন্ট বা পোস্ট যদি গুগলে খুঁজে না পাওয়া যায়, গুগলে যদি প্রথম পেজে না আসে, তাহলে কষ্ট করে এই কন্টেন্টগুলি লিখে অথবা টাকা দিয়ে কারো কাছ থেকে লিখে নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো লাভ নেই। হাজার গুগল অ্যাডসেন্স পেয়েছেন, আর্নিং বৃদ্ধি করতে পারবেন না, কারণ আপনার ভিজিটর নেই। এজন্য যারা কন্টেন্ট লিখে সার্ভিস দেন তাদের কাছেও রিকোয়েস্ট থাকবে আপনারা ক্লায়েন্টকে ঠকাবেন না, নিজের মতো করে সময় নিয়ে প্রয়োজনে আপনি আপনার ক্লায়েন্টকে বলুন যে আপনি 20টি পোস্টের কথা বলেছেন, আমি 20টি পারবো না, 15টা পারবো, কিন্তু আপনাকে এরকম উন্নত পোস্ট আমি লিখে দিব এবং এই নিয়ম অনুসরণ করে। আশা করছি আপনারা এই নিয়মটি অনুসরণ করে কাজ শুরু করে দিন। এই ধরনের ভিডিও আপনি ইউটিউবে হাজার খুঁজলেও হাজার চাইলেও আপনি সম্পূর্ণ প্যাকেজের এই ভিডিওগুলি আপনারা পাবেন না। তাই আমি বলবো ভিডিও থেকে আপনি উপকৃত না হলেও আপনি একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিন। আমার এই পরিশ্রমটি সার্থক হবে এবং অন্য কেউ আপনার এই লাইক, কমেন্ট, শেয়ারের কারণে তার সার্চ রেজাল্টে এই ভিডিওটি যাবে এবং সে ভিডিও দেখে কিন্তু উপকৃত হবে। কারণ আমি বরাবরই আপনাদেরকে বলি যে অনলাইন থেকে পার্মানেন্টলি আপনারা লাইফ টাইম পর্যন্ত আর্নিং করতে হলে আপনারা অবশ্যই পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। হুট করে অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা কখনোই আয় করা যায় না। তো ধন্যবাদ সবাইকে। আপনারা ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকুন।